চেকের, তাহলে ওনার কথা মনে পড়লেই আপনি এই যে মমতা ব্যানার্জি দেখবেন সবসময় একই রকমের শাড়ি পরতেছে, তার মানে তারা তৃণমূলের ব্র্যান্ড। এখন তৃণমূল যদি বলতে চান আপনাকে, তাকে সাধারণ ড্রেস কোড পরতে হবে আপনাকে। এখন ওরা কি টাকার সমস্যা আছে? উনি কি চাইলে দামি দামি জামদানি পরতে পারে না? কোটি টাকার শাড়ি কিনে পরতে পারে না? ভারী কাজের হেভি গহনা পরতে পারে না? কিন্তু উনার ব্র্যান্ড পজিশনিংটা এইভাবে করেছেন, যার কারণে মানুষ রিলেট করতে পারতেছে তার সাথে। এখন আমি আমার ব্র্যান্ড পজিশনিংটা অলওয়েজ, এই জন্য আমি দেখবেন যে সকল প্রোগ্রামে নতুন নতুন ব্লেজার কিনি, নতুন, কারণ আমার পজিশনিংটা আমি এইভাবে দাঁড় করাইছি। হ্যাঁ, আমার হইতে পারতো যে আমি টি শার্ট পরে, কালো রঙের একটা টি শার্ট পরে করতে পারতাম, কিন্তু আমি যেটা দেখেছি যে বাংলাদেশের মানুষ টি শার্ট পরলে অতটা দাম দেয় না, মনে করে আচ্ছা চ্যাংরা পোলাও আর কি করবে। যার কারণে এইখানে আমার শুট বুট পরে আমাকে সবসময় প্রেজেন্ট থাকতে হয়। হ্যাঁ, দুইটা কালারের মধ্যেই থাকবেন। গাইডলাইন পাইনি, গাইডলাইন বানাইতে হবে আপনাকে, বসে বসে বানাইতে হবে, অথবা ব্র্যান্ড এক্সপার্ট হায়ার করতে হবে। তাকে একটা পেমেন্ট দিবেন, একবার পেমেন্ট দিবেন 1 লাখ 2 লাখ টাকা। ব্র্যান্ড গাইডলাইন বানাইতে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা পর্যন্ত চার্জ নেয় বাংলাদেশে। এরকম লেভেলেরও কাজ হয়, ওয়ার্ল্ড ওয়াইড এরকমও কাজ হয়, আবার অনেক কমেও করাইতে পারবেন। বাট এটা একবার বিল্ড করা আপনার জন্য কঠিন, কষ্ট হবে। বাট একবার বিল্ড করে আপনার জাস্ট ফলো ইট, তখন দেখবেন লং রানে অটোমেটিক কখন যে আপনার ব্র্যান্ড হয়ে গেছে। আমরা বাংলাদেশে যে ভুলটা করি, আমরা মনে করি ব্র্যান্ড আসলে অনেক দিন ব্যবসা করলে ব্র্যান্ড হয়। নো, নো, ব্র্যান্ড হয় মানুষ যেদিন থেকে আপনাকে মনে রাখতে পারবে। এমন কিছু করতে হবে যেটার কারণে মানুষ আপনাকে মনে রাখতে পারবে, আপনাকে মনে রাখতে পারলেই ব্র্যান্ড। তার মানে আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্ট বা সার্ভিসের কাস্টমারের মাথায় আপনি আছেন কিনা। আমি যদি এখন আপনাদেরকে টুথপেস্ট ব্র্যান্ডের নাম লিখতে বলি, বাংলাদেশে এখন অন্তত 100-র উপরে টুথপেস্টের ব্র্যান্ড আছে। আপনাকে নাম যদি আমি এখন এইখানে, এই যে অলমোস্ট যে লোক আছেন প্রায় 350+, আপনাদের যদি বলি যে টুথপেস্ট ব্র্যান্ডের 5টা টুথপেস্ট বা 3টা টুথপেস্টের ব্র্যান্ডের নাম লিখেন, আপনারা জানেন ঘুরে ফিরে কোলগেট, পেপসোডেন্ট, ক্লোজ আপ এগুলি লিখবেন। কেন? বিকজ এই ব্র্যান্ডগুলো আপনার মনে আছে, এটাই ব্র্যান্ডিং। মনে রাখার মতো করে তারা কন্টিনিউ আপনার টপ অফ মাইন্ডে আছে বিদায় নাই। সো আই হোপ আমরা জিনিসটা বুঝতেছি যে কত ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমরা মাথায়ও নেই না, কিন্তু এই জিনিসগুলোর উপরে বেস করে কিন্তু একটা ব্র্যান্ড দাঁড়ায়। তার মানে প্রথম হচ্ছে আপনার হার্ড সিস্টেম, সেকেন্ড যেটা সেটা হলো সফট সিস্টেম, ওয়ার্ডস, সিসি বিহেভিয়ার, ভ্যালুস, প্রিন্সিপালস, কমপ্লায়েন্স এন্ড মোর। এগুলো হচ্ছে সফট সিস্টেম, এগুলোর উপরে বেস করে আপনার ব্র্যান্ডটা দাঁড়াবে। বিবিএম আমাদের রেকর্ডেড কোর্স, এটা যখন কিনবেন তখন থেকে আপনি করতে পারবেন। তাহলে ওয়ার্ডস, এই যে খেয়াল করেন, আমি একবার এর আগে, আমি গত 1 না 2 বছর আগে একটা কাজ করলাম আমাদের ন্যাচারালসে। দেখতাম যে বিভিন্ন ধরনের কোয়েরি আসে, কাস্টমারের কোয়েরি আসে, এক একজন এক এক ভাবে আনসার করে। তো আমি কি করলাম, আমার কাস্টমার সাপোর্ট টিমকে বললাম যে তোমাদের কাছে গত 6 মাসে যত প্রশ্ন আসছে, সেটা চ্যাটে হোক, ফোন কলে হোক, মেসেঞ্জারে হোক, সকল প্রশ্নগুলো আমার কাছে পাঠাও। সবগুলো প্রশ্ন নিয়ে আমি ঘুরায় ফিরিয়ে দেখলাম যে টোটাল মিলে 50-60টার মতো প্রশ্ন আছে। আমি কি করলাম, নিজে বসে বসে এই প্রত্যেকটা প্রশ্নের আনসার তৈরি করলাম, এবং আনসার তৈরি করে কোনটার জন্য কি বলবে, আপনাদের বিএসটি আছে কিনা, এটা আছে কিনা, পণ্যের দাম বেশি, দাম কম, ডেলিভারি চার্জ ফ্রি করে দেন, ডিসকাউন্ট দেন, বিভিন্ন রকমের ঘুরে ফিরে এর বাইরে কোনো কথা আসে না। আপনিও দেখবেন আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন, আপনার সর্বোচ্চ ঘুরে ফিরে 30, 40, 50টার বেশি প্রশ্ন আসে না। তাহলে আমি এই প্রশ্নগুলো সব নিলাম, তখন আমার ব্রেইন দিয়ে আমি বসে আমার কপিরাইটার সহ আমি এই সবগুলো প্রশ্নের সুন্দর করে 1 সপ্তাহ ব্যাপী শুধু এই কাজই করছি, অন্য সব কাজ বাদ দিয়ে 1 সপ্তাহ আমি কাস্টমার কেয়ারে আনসারিং কি হবে এইগুলো রেডি করলাম। এখন এগুলো রিটেন করে কাস্টমার সার্ভিসে দিয়ে রাখলাম, যে তোমাদের যে এবার কাস্টমার সার্ভিসে যেই বসুক, ওর কাজ হবে কি আমি যে প্রশ্নগুলো দিছি এগুলো মুখস্থ করা, আর যখন চ্যাটে লিখবে এগুলোকে কপি পেস্ট করে বসায় দেওয়া, সিম্পল ফর্মুলা। এইটা করায় যেটা লাভ হইলো সেটা হচ্ছে কাস্টমার সার্ভিসের এক একজন এক এক ভাবে আনসার করে, এক একজন এক এক পয়েন্ট অফ ভিউ থেকে কাস্টমারকে বুঝাইতে চায়। তা আমি চিন্তা করলাম যে আনসারিং গুলো এলোমেলো হয়ে যায়, এক এক রকম হয়ে যায়, তার চেয়ে আমি যদি স্ট্রিমলাইন করে দেই তাহলে সবার জন্য একই রকমের আনসার প্যাটার্নটা যাবে। তাহলে আমি 1 সপ্তাহ বসে এটা করে দিলাম,
মিনিমাম ইনপুট 1 সপ্তাহের ইনপুট দিলাম, এটা লাইফ টাইমের একটা আউটপুট কিন্তু আমার জন্য রেডি হয়ে গেল। এবার খেয়াল করেন, আমার কোনো কারণে কাস্টমার কেয়ারের যে 10-15 জন কাজ করে, এরা সবাই মিলে এট এ টাইম ধরেন চাকরি ছেড়ে দিল। এটা ছেড়ে দিলে আমরা কি বিপদে পড়ি, কালকে থেকে কেমনি কি ম্যানেজ করুম, কেমনি কি চলবে, এটা নিয়ে আমরা একটা প্যারা খাই। কিন্তু দেখেন, যখন আপনার কাছে রিটেন আনসার গুলো রেডি করা আছে, পরের দিন যারা জয়েন করবে তাদেরকে বসে আপনি একদিন শুধু ট্রেন আপ করে দিবেন যে তোমাদের কাজ এই আনসার গুলো মুখস্থ করে ফেলা, প্রোটস্থ করে ফেলা, আর এইগুলো আসলে এই প্রশ্নগুলো কপি পেস্ট করে এটা আনসার দিবা। দেখেন তো, কাস্টমার বুঝতেই পারবে না যে আপনার কাস্টমার কেয়ার টিম চেঞ্জ হয়েছে, কারণ অ্যান্সারিং সবসময় একই রকম প্যাটার্ন, সবসময় একই রকমই আসতেছে। দিস ইজ ওয়ার্ডস। এখন এইখানে কি স্ট্যান্ডার্ডটা এইভাবে সেট করা থাকবে, লেখা থাকবে। আপনি কি কাস্টমারকে, যেমন বিভিন্ন কোম্পানিতে যখন আপনি ফোন দেন কাস্টমার সার্ভিস, খেয়াল করে দেখবেন এক একটা কোম্পানি এক এক ভাবে ওয়েলকাম করে। কেউ ওয়েলকাম করে গুড মর্নিং স্যার, গুড মর্নিং। কেউ আবার ওয়েলকাম করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিশাল করে একটা লম্বা সালাম। অনেকে বলে আসসালামু আলাইকুম দিবেন, এটা যার যার মন চাবে। কেউ আসসালামু আলাইকুম বলবে, কেউ ওয়েলকাম বলবে, কেউ গুড মর্নিং বলবে, কেউ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি লম্বা বলবে। এখন কোনটা বলবে, কিভাবে বলবে, এইটা আপনি ডিফাইন করে দিবেন আপনার কোম্পানির প্যাটার্ন অনুযায়ী। যখন আপনি এটা ডিফাইন করে দিবেন, আপনার সিস্টেম কিন্তু সফট সিস্টেম দাঁড়ায় গেল, বাকিটা এটা ফলো করবে। এই যে সিসি বিহেভিয়ার, কাস্টমার কেয়ার বিহেভিয়ার কি হবে? একজন লোক ফোন দিয়ে একটা গালি মারলো, উড়াধুরা, মানে দেখা গেল ভুল ভাল একটা অভিযোগ দিচ্ছে, তখন কি আপনার কাস্টমার কেয়ার টিম তাকেও একটা গালি মারবে, নাকি তাকে কিভাবে ঠান্ডা করবে, হাসি মুখে কথা বলবে, না কি করবে? যেমন ধরেন আমাদের ন্যাচারালসে আমরা কাচের জারে প্রোডাক্ট পাঠাই, তো কাচের জারে কুরিয়ার সার্ভিসে যখন প্রোডাক্ট দেই, অনেক সময় এটা ভেঙে যায়। তো আমরা যেটা বলি, কাস্টমারকে একটা আনবক্সিং ভিডিও অথবা ভেঙে গেছে এটা একটা ভিডিও বা ছবি আমাদের তুলে পাঠালে, আমরা যেটা করি, তাকে ওই প্রোডাক্টটা তো রিপ্লেস দেই, পাশাপাশি তার জন্য একটা গিফট পাঠাই দিই। এটা কিন্তু সেন্ট্রালি একবার আমরা ডিসিশন দিয়ে দিছি। এই ডিসিশনটা যদি আমরা একবারে না দিতাম, তাহলে যেটা হতো, বারবার এটা ভেঙে যাইতো, আর আমার ডেলিভারি টিম অথবা অপারেশন টিম জিজ্ঞেস করতো, স্যার এই ত্রিফলা পাঠাইতে গেছি ভেঙে গেছে, মধু পাঠাইতে গেছি ভেঙে গেছে, কি করব? এই প্রশ্নটা, একই প্রবলেম বারবার আসতো সেন্ট্রাল পর্যন্ত। বাট একবার যখন প্ল্যান করে আমরা ডিসাইড করে দিয়ে দিছি, এবার ওদের মতো করে ওরা করছে। যখন 2000 টাকার প্রোডাক্ট ভাঙা যায়, তাহলে গিফট একটু বড় হবে, 1000 টাকা ভাঙা গেলে গিফট একটু কম হবে, এইভাবে প্যাটার্ন করা। এরপরে দেখেন ভ্যালুস, সফট সিস্টেমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা যে আমাদের টিমকে পরিচালনা করতে চাই, তাহলে টিম পরিচালনা হবে কিসের ভিত্তিতে? আপনার কোম্পানির একটা ভ্যালুস থাকতে হবে, প্রিন্সিপালস থাকতে হবে। ভ্যালুস কি জিনিস? ভ্যালুস আসলে আপনার টিমকে স্ট্রিমলাইন করে, আপনার টিমকে একটা স্ট্রাকচারে থাকতে হেল্প করে। যেমন আমাদের কোম্পানির ভ্যালু যদি আমি বলি, যেটা আমরা আমাদের টিম বিল্ডিং ক্লাস বা ব্রেভের অ্যাডভান্স লেভেলের যখন হাই পারফর্মিং টিম তৈরির ক্লাস করাই, ওইখানে বলি। সো ওইখান থেকে একটা লেসন আপনাদের সাথে যদি শেয়ার করি, ভ্যালুস, ভ্যালুস হচ্ছে একটা কোম্পানির ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, যেইটা ভঙ্গ করলে একজন কোম্পানির এমপ্লয়ি আসলে ওই কোম্পানিতে আর চাকরি করার যোগ্য থাকবে না, এবং ওইটা ভঙ্গ করলে তাকে, ওইটা যদি সে ভঙ্গ করে, তখন তাকে আর কোম্পানিতে কন্টিনিউ করার সুযোগ দেওয়া হবে না। যেমন আমাদের কোচ কাঞ্চন একাডেমি বা কোচ কাঞ্চন গ্রুপের ভ্যালুটা কি? আমাদের ভ্যালুটাকে আমি নিয়ে আসছি, যেমন আমার একটা ফিলোসফি লাইফের, যে একটা ফিলোসফি যেটা দেখছি লাইফে খুব হেলদি লাইফ লিড করতে, হ্যাপিয়ার লাইফ লিড করতে হেল্প করে, সেটা হচ্ছে জিতাও। আমরা এই যে গত 2 দিনেও আপনাদের বলেছি জিতাও, তার মানে হেল্পস আদার্স উইন। আমরা আসলে হেল্প করি অন্য মানুষকে উইন করতে, কিভাবে আপনি জয়ী হবেন, কিভাবে আপনি চ্যাম্পিয়ন হবেন, কিভাবে আপনি আপনার জীবনে একটা সফলতার চূড়ায় যাবেন, ওই জায়গায় আমরা হেল্পস করি, হেল্পস আদার্স উইন। তাহলে এই যে হেল্পস ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে আমরা আমাদের জন্য একটা ভ্যালুস তৈরি করেছি, এই হেল্পস। তাহলে আমরা মানুষকে সাহায্য করি উইন করতে, জিতাতে হেল্প করি, মানুষকে জিতাই আমরা। এই যে হেল্পস ওয়ার্ডটার মধ্যে আমাদের ভ্যালুস গুলোকে আমরা নিয়ে আসছি। হেল্পস, হেল্পস মানে আমরা সহায়তা করছি, সাপোর্ট করছি। তাহলে হেল্পস ওয়ার্ডটা, এটা একটা অ্যাক্রোনিম, এটার মধ্যে টোটাল 5টা আমাদের ভ্যালুস আছে। এই হেল্পস ওয়ার্ডের প্রথম যে এইচ, এই এইচটা হচ্ছে হ্যাপিনেস, হ্যাপি মুড। তার মানে যেহেতু আমি হ্যাপিনেস নিয়ে কাজ করি, আমাদের প্রথমতম ভ্যালুস হচ্ছে হ্যাপিনেস। তার মানে আমার অফিসে কোনো এমপ্লয়ি কাজ করতে গেলে তার ভিতরে হ্যাপিনেস থাকা লাগবে মাস্ট। সে সবসময় হ্যাপি মুডে মুভমেন্ট করবে, হ্যাপি
হ্যাপি মুডে কার্যক্রম করবে, তার কাজ হবে স্প্রেড হ্যাপিনেস, তার কলিগদের মধ্যে হ্যাপিনেস ছড়াবে, ফাউন্ডারদের সাথে কথা বলার সময় হ্যাপিনেস ছড়াবে, কাস্টমারের সাথে কথা বলার সময় হ্যাপিনেস ছড়াবে। তার মানে সে সার্ভ করবে হ্যাপিলি, অলওয়েজ একটা হ্যাপি মুডে থাকবে। কারণ এরকম একটা কথা আমরা প্রায়ই শুনি যে মানি কান্ট বাই হ্যাপিনেস, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাকে আমি উল্টাভাবে দেখি, মানি কান্ট বাই হ্যাপিনেস বাট হ্যাপিনেস ক্যান বাই মানি। কারণ হ্যাপি পিপল, হ্যাপি মানুষ, তাদের প্রোডাক্টিভিটি সাধারণ মানুষের চেয়ে 1.5 গুণ, হ্যাপি মানুষের ইনোভেশন ক্ষমতা 300% বেশি। যার কারণে আমাদের যে কোর ভ্যালুস, এর মধ্যে নাম্বার 1 কোর ভ্যালুসটা হচ্ছে হ্যাপিনেস। হেল্পস এর মধ্যে প্রথম এইচটা হচ্ছে হ্যাপিনেস, দেন সেকেন্ড যেটা সেটা হচ্ছে ই। ই স্ট্যান্ডস ফর এমপ্যাথি। এমপ্যাথি মানে কি? এমপ্যাথি মানে কিন্তু সিম্প্যাথি না। এমপ্যাথি মানে হচ্ছে ফিল দ্য ফিলিং অফ আদার্স, অন্য মানুষের কষ্টটাকে অনুভব করতে পারা। এই এমপ্যাথিটা আমাদের কোম্পানিতে যারা কাজ করে আমি এটাকে ধারণ করি, এবং আমাদের টিম যারা তাদেরকে এটা ধারণ করতে হয়। এমপ্যাথি তার মানে অন্য মানুষের, ফিল দ্য ফিলিং অফ আদার্স। একজন কাস্টমার হন্তদন্ত হয়ে ফোন দিছে বা গালি দিছে অথবা কষ্ট পাইছে অথবা অভিযোগ দিছে, তার মানে আমরা এখন তার পয়েন্ট অফ ভিউ থেকে তার জিনিসটাকে ফিল করব। আমি যখন আমার কাস্টমারকে সার্ভ করি, আমি যখন ট্রেনিং করাই, আমি জানি যে মানুষের একটা প্রশ্ন করার, আমি ক্লাসটা হয়তো করে দিয়ে 11টার মধ্যে শেষ করে চলে যেতে পারি, কিন্তু আমার টার্গেট থাকে যে না, মানুষের আকাঙ্ক্ষাটা যতটুকু মিটানো যায়। এই যে আপনারা 30, 40, 50 জন হাত তোলেন 1 ঘন্টা ব্যাপী, আমি চেষ্টা করি হাত তোলা অবস্থায় সবাইকে মানে 1 ঘন্টার মধ্যে যতটুকু সার্ভ করা যায়। তার মানে কি হচ্ছে, আপনার জায়গাটাকে আমি ফিল করে আমি বেস্ট আনসারটা দেওয়ার চেষ্টা করছি। দিস ইজ দ্য এমপ্যাথি, অর্থাৎ আরেকজনের ফিলিংটাকে গুরুত্ব দেয়। এবং আমরা কখনো এমন না, এই যে আমি গ্রোথ চ্যালেঞ্জের ক্লাস করাই, বিবিএম বা বিএফসি, যেই ক্লাসে আমি করাইছি দেখবেন সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, এমন না আপনারা কেউই এই অভিযোগ দিতে পারবেন না, ইনক্লুডিং আওয়ার ব্রেভ মেম্বার, যে না স্যার আপনি ব্রেভের ক্লাসগুলো অনেক ভ্যালু নেন, অনেক টাকা নেন বিদে এটা অনেক যত্ন করে করান, আর যেহেতু গ্রোথ চ্যালেঞ্জে টাকা কম নেন এই জন্য গুরুত্ব কম না। কারণ আমি যেটা ফিল করি সবাই তো ব্রেভে আসবে না, তাহলে আমি এখন যাদেরকে পাইছি তাকে আমি কিভাবে বেস্ট সার্ভ করতে পারি, দিস ইজ মাই ভ্যালুস এমপ্যাথি। এটা আমার পুরো কোম্পানির কোর ভ্যালুস, যেটার উপরে আমরা টিকে আছি, যেটার উপরে আমাদের পুরো টিম টিকে আছে, এমপ্যাথি। সেটা যদি থাকে তাহলে একটা কোম্পানিতে কাজ করলে কিন্তু অটোমেটিক্যালি ভালো লাগার ফিলিং আরেকজনের, আমার এক কলিগ হয়তো অসুস্থ আসতে পারতেছে না, তার ফিল দ্য ফিলিং, তার ফিলিংটাকে ফিল করে হয়তো আমি তার কাজটা নিজেই করে দিলাম। দিস ইজ কল্ড এমপ্যাথি। হেল্পসের তারপরের যে লেটারটা সেটা হচ্ছে এল। এল ফর লিমিটলেস। আমাদের এইখানে কাজ করবেন মানে আমাদের এখানে, এটা হয়তো শুনতে কঠিন, আমাদের এখানে ঢোকার সময় আছে, বের হওয়ার সময় নেই। দিস ইজ লিমিটলেস বিকজ গো বিয়ন্ড বাউন্ডারি। আপনি এইসব বলতে পারবেন না স্যার এই কাজটা তো আমি পারি না, এটা তো অমুক না, এটা এমন। আপনাকে অলওয়েজ বাউন্ডারি ভেঙে বেরোতে হবে। আপনি হয়তো যতটুকু যোগ্যতা নিয়ে কোচকাঞ্চন একাডেমিতে জব করা শুরু করবেন বা কোচকাঞ্চন গ্রুপে জব করা শুরু করবেন, আপনার যোগ্যতার পরিসর দিন দিন বড় করতে হবে। আপনাকে বিয়ন্ড বাউন্ডারি ড্রাইভ করার মতো প্রস্তুত হইতে হবে। লিমিটলেস আপনাকে ড্রাইভ করতে হবে যে ও আমি তো এটা পারি না, মানে আপনাকে, আমি ইন্টারন্যাশনাল একটা হাই ভ্যালু কোর্সে আমার একজন কোচ আমাকে বলেছিল যে ওনাদের কোম্পানিতে ওনারা প্রথম যখন কোনো এমপ্লয়ি জয়েন করে প্রথম 3 মাস তার উপর দিয়ে স্ট্রিম রোলার চালায়, মানে হেভি প্রেসার দেয়। কেন দেয়? দেখে যে তার প্রেসার নেওয়ার সিলিংটা কতটুকু, এবং ওই প্রেসার যদি সে নিতে পারে তার সাথে 3 মাস পরে কন্টিনিউ করে, ওই প্রেসার নিতে না পারলে 3 মাস কন্টিনিউ করে না। যেমন গতকালই আমাদের একজন এমপ্লয়িকে আমরা ছাঁটাই করলাম এবং তার 3 মাসের পারফরমেন্সে ডেজে দেখলাম যে ওর বাউন্ডারিতেও ভাঙতে চায় না। ধরেন আগে যেখানে দারাজে কাজ করে আসছে ওইখানে যেই প্যাটার্নে যেইভাবে যা করছে, অন টাইমে যাবে, অন টাইমে আসবে, একটু বেশি প্রেসার নিবে না, একটু কাজ বেশি দেখলে ফাঁকি দিয়ে ছুটি নিবে। তার মানে কি একটা স্ট্রাকচার, আমার এখানে তো স্ট্রাকচার নাই। 3 মাস পরে বিদায়, এখন সে বলতেছে আমাকে স্যার একটু সুযোগ দেন এটা সেটা, কিন্তু আমি 3 মাসে যা তাকে যে ম্যাপিং করছি যে আমার যে লিমিটলেস হওয়ার যে বাউন্ডারি, মানে নিজের যে স্ট্রেস লেভেলটাকে বাড়ানো, যে প্রেশার নেওয়ার ক্ষমতাকে বাড়ানো। এই যে আমরা 6 দিনে একটা প্রোগ্রাম নামাইলাম, তার মানে এই 6 দিনে নামাইতে গেলে আপনাকে লিমিটলেস কাজ করার মতো অ্যাবিলিটি তৈরি করতে হবে। দিস ইজ আওয়ার ওয়ান অফ দ্য কোর ভ্যালুস। তারপরে হেল্পসের নেক্সট যেটা ফি, এই ফি স্ট্যান্ডস ফর প্যাশন। ইউ হ্যাভ টু বি প্যাশনেট এনাফ। এই প্যাশনটা মানে কি? লাভ অফ ওয়ার্ক, লাভ টু ডু মাই ওয়ার্ক। তার মানে হচ্ছে
আমাদের টিম, আমাদের সাথে যারা কাজ করবে তারা তাদের কাজটাকে, সেটা হোক সেটা অ্যাকাউন্টস ডিভিশন, সেটা হোক কাস্টমার কেয়ার, সেটা হোক অফিসের পিয়ন, তার কাজটাকে তার ভালোবাসতে হবে। কারণ কাজই জীবন, জীবন মানে কিন্তু জীবন না যে সারাদিন আমি মুভি দেখুম, সারাদিন আমি নাটক দেখুম। জীবন মানে কাজ। বাসায় গিয়েও আপনাকে কাজ করতে হয়, অফিসে আপনাকে কাজ করতে হয়। সো দেয়ার ইজ নো ওয়ার্ক লাইফ, দেয়ার ইজ অনলি লাইফ। সো এই যে যে লাইফ, তার মানে আপনি যা করবেন যখন যেই কাজটা, এটাকে চরম লেভেলের ভালোবাসা নিয়ে করবেন। আমি যখন ট্রেনিং করাই চরম লেভেলের গুরুত্ব দিয়ে করাই, আবার আমি যখন অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন ডিল করি চরম লেভেলের গুরুত্ব দিয়ে ভালোবাসা নিয়ে ওই ডিলটা করি। আমি যখন ফ্যামিলির কোনো কাজ করি ওইটাকেও অনেক ভালোবাসা নিয়ে করি। সো প্যাশন আমাদের একটা কোর ভ্যালুজ, দিস ইজ সফট সিস্টেম। লাস্ট ওয়ান, হেল্প। হেল্পের পরে একটা এস আছে, তার মানে আনলিমিটেড হেল্প। এই এসটা এস ফর স্পিড। আমাদের একটা কোর ভ্যালুস হচ্ছে স্পিড। আমরা স্টার্ট আপ কালচারে বিলিভ করি। আমরা বিলিভ করি যে কম সময়ে বেশি টাকা কামানো সহজ। আমরা বিলিভ করি কম সময়ে বেশি কাজ করা সম্ভব, বেশি সময় অল্প কাজ করার চেয়ে। আমরা পার্কিনসন্স লকে বিলিভ করি। আমরা প্রেসারে বিলিভ করি যে প্রেসারে মানুষ বেস্ট পারফর্ম করে। দিস ইজ দ্য স্পিড পার্ট। তার মানে আমাদের এইখানে ওই যে অন্য ট্রেনিং সেন্টার যেই প্রোগ্রাম 6 মাস ব্যাপী 1000 উদ্যোক্তা প্রোগ্রামের প্রস্তুতি নেয়, আমরা এটা করি না। আমরা 6 দিনের নোটিশে নামাই আমাদের সকল প্রোগ্রাম। হুটার 6 দিন, 1 সপ্তাহ, 10 দিনে বড় বড় কোটি কোটি টাকার প্রোগ্রাম আমরা নামাই ফেলি ওই দিনে শর্ট টাইম, বিকজ স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। এই যে হেলথ আমি ভ্যালুজ গুলো বললাম, এখানে 5টা ভ্যালুজের উপরে আমাদের কোম্পানিটা স্ট্রাকচারালি দাঁড়াচ্ছে। এটা যত বড় হবে এই ভ্যালুজের উপরেই দাঁড়াবে। এখন আমার এইখানে কোনো টিম মেম্বার যদি এই ভ্যালুজ, সে হয়তো পড়ালেখা কম হইতে পারে, কোনো সমস্যা নেই, সে হয়তো দেখতে সুন্দর না হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু তার এই 5টা ভ্যালুজ তার মধ্যে ধারণ করতেই হবে। এই ভ্যালুজ যদি সে ধারণ করে তাহলে আমার সাথে গো ফরওয়ার্ড, আর এই ভ্যালুজ যদি সে ধারণ করতে না পারে তাহলে সে ফায়ার হবে। এবং আমরা সবসময় বিলিভ করি একটা ফিলোসফিতে, ফায়ার ফাস্ট, হায়ার স্লো। সো হেল্প উইন আদার্স, এটা হচ্ছে আমাদের, না প্রথমটা হচ্ছে হ্যাপিনেস, আর ওইটা হচ্ছে আমাদের ফিলোসফি। আমাদের মেইন ফিলোসফি হচ্ছে হেল্পস উইন আদার্স, অথবা হেল্পস আদার্স উইন। তার মানে এই যে যে ভ্যালুজ, দিস ইজ দ্য সফট সিস্টেম। এটা কিন্তু দেখা যায় না। সফট সিস্টেম, হার্ড সিস্টেম দেখা যায়, ডেকোরেশন দেখা যায়, ডিজাইন দেখা যায়, ব্র্যান্ডিং দেখা যায়। সফট সিস্টেম কিন্তু কোনো কিছু দেখা যায় না। কাস্টমার কেয়ার কেমনে কথা বলতেছে এটা কিন্তু দেখা যায় না। ভ্যালুজ কিভাবে আমরা ধারণ করতেছি দেখা যায় না, কিন্তু এই ভ্যালুজ গুলোর উপরেই কিন্তু দাঁড়ায়। ইভেন আমার লাইফের ভ্যালুজও এটা। এটা যে আমি আরেকজনের উপর চাপাই দিচ্ছি বিষয়টা এমন না। আমিও নিজেকে লিমিটলেস করে করে আজকের জায়গায় আনছি। আমি নিজেকে স্পিডের মধ্যে এনে এনে আমি অল্প সময়ে বেশি অ্যাচিভমেন্ট গুলো আনতেছি। নিজে আমি খুবই হ্যাপি মুডে থাকি অলওয়েজ। তার মানে এই জিনিসগুলো আমি আগে ধারণ করছি, আমি আগে প্র্যাকটিস করছি, দেন আমাদের টিম মেম্বারের মধ্যে আস্তে আস্তে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তার মানে যখন আপনার সফট সিস্টেম এরকম ভ্যালু ডেভেলপ করা থাকবে, সবাই জানবে যে এই অফিসে আমি কাজ করছি, আমাকে এই ভ্যালু ধারণ করতে হবে। এখন নট নেসেসারিলি, ডোন্ট গেট মি রং, আপনারা এটা মনে করার দরকার নাই যে আপনার কোম্পানিতে ঠিক এই ভ্যালুগুলো আপনি ধারণ করাবেন না। আপনার কালচারটা কেমন হবে, গুগলে সার্চ করলে, চ্যাট জিপিটি লিখলে এরকম অনেক ভ্যালু দেখবেন, পাবেন। আমার এই ভ্যালুগুলো হয়তো আপনার কোম্পানিতে ফিট করতে গেলে ফিট হবে না, কারণ আপনার প্রোডাক্ট লাইন আলাদা, আপনার সার্ভিস আলাদা, আপনার প্ল্যানিং আলাদা, আপনার ব্র্যান্ডিং আলাদা। সো কেউ দয়া করে এটা হুবহু কপি করে আপনার কোম্পানি ভ্যালু সিস্টেম বানাবে না। আপনার জন্য কোনটা কোনটা, কোন জিনিসগুলো আপনি গুরুত্ব দেন, আপনার ব্যবসা বড় করতে কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমি এটাকে মনে করেছি আমার কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। আপনার জন্য লিমিটলেসটা হয়তো দরকার নাও হইতে পারে, আপনার জন্য স্পিড হয়তো দরকার না হইতে পারে, আপনার জন্য হইতে পারে হয়তো কন্টিনিউয়াস কোয়ালিটি ডেভেলপমেন্ট, একটা যে আমরা সবসময় ইয়েদের কোয়ালিটি ডেভেলপ নিয়ে। আপনার হইতে পারে অনেস্টি, আপনার একটা ভ্যালু যে আমার এখানে কাজ করতে গেলে এথিক্যালি তোমাকে বেস্ট হইতে পারে। এরকম অসংখ্য ভালো ভালো হইতে পারে। আপনার কোম্পানি ব্রেভ একটা ভ্যালু, যে আমার কোম্পানিতে কাজ করতে গেলে তোমাকে অনেক সাহসী হইতে হবে, অনেক সাহসী ডিসিশন, সাহসী ড্রাইভ তোমাকে দিতে হবে। দিস ইজ অল অ্যাবাউট ভ্যালুস। তারপরে প্রিন্সিপালস। আপনার কোম্পানি চলবে, আপনার একটা প্রিন্সিপালস থাকবে। আপনি প্রিন্সিপাল থেকে সরে দাঁড়াবেন না। যেমন ধরেন আমাদের একটা প্রিন্সিপালস হচ্ছে যে আমরা আমাদের লাইভ কোর্সে রেকর্ডে দিব না, দরকার হয় আপনি আপনার টাকা ফেরত নিয়ে যান। কিন্তু আমার প্রিন্সিপাল, আমি এই প্রিন্সিপালটার উপরে আমার ব্র্যান্ডিংটা, আমার এস্টাবলিশমেন্ট, আমার সিস্টেমটা দাঁড় করাইছি। এখন আপনি আইসা যদি বলেন যে না আমার রেকর্ড দাও বা আমাকে এটা করো, আমি যাই করেন আমি এটা দিব না। দিস ইজ মাই প্রিন্সিপাল। দরকার হয় আপনাকে আমি কম্প্রোমাইজ করব। অনেক সময় এটা হয় যে আমরা প্রিন্সিপালকে কম্প্রোমাইজ করে ফেলি।
যার কারণে কি হয়, কাস্টমার এখন বলতেছে ভাই দামটা একটু কমান, আপনি কাস্টমারের কথায় দামান না, আপনি আপনার স্টাইলে চলবেন। কাস্টমারের জন্য আপনি ভাবতেছেন যে আমার 100 টাকা প্রোডাক্ট 80 টাকা দিলে বেশি বিক্রি হবে, আজকে 100 জায়গায় 80 নামায় দেন, কালকে কাস্টমার বলবে ভাই 70 টাকায় দেন, ভালো হবে, কত নামবেন আপনি? তাহলে আপনার একটা স্ট্যান্ডার্ড থাকবে, দিস ইজ ইউর প্রিন্সিপালস, এটা আপনি অবশ্যই ফলো করবেন। তারপর কমপ্লায়েন্স, দিস ইজ অল অ্যাবাউট সফট সিস্টেম। দেখেন খেয়াল করে, আপনি ব্যবসা করছেন, আপনার কাগজপত্র ঠিক নাই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আপনার ট্রেড লাইসেন্স নাই, কোনো কিছু ঠিক মতো নাই, এখন হুট করে আপনার একটা ব্যাংক লোন দরকার, কিন্তু আপনার ট্রেড লাইসেন্সের বয়স যদি 3 বছর না হয়, ব্যাংক আপনাকে লোন দিবে না। আপনার ব্যাংক স্টেটমেন্টে ব্যাংকে লেনদেন নাই, এখন ব্যাংক স্টেটমেন্ট ঠিক মতো না থাকলে আপনি দেশের বাইরে একটা ট্যুরে যাওয়া দরকার, এখন আপনি ভিসা প্রসেস করে ভিসা পাচ্ছেন না। তার মানে কমপ্লায়েন্স গুলো দেশের যে নিয়ম কানুন, আইনের প্রতি যথাযথ আহ আইনের মর্যাদা রক্ষা করে আপনার কোম্পানির ব্যবসা করতে হবে, দিস ইজ কমপ্লায়েন্স। সো দিস ইজ অল অ্যাবাউট সফট সিস্টেম। এই জিনিসগুলো যখন আপনার বিল্ড করবেন, রিটেন ফরম্যাটে ডেভেলপ করা থাকবে, এবং সবাই যখন এগুলো জানবে, অটোমেটিক্যালি দেখবেন আপনার কোম্পানি অনেকটা স্ট্রিমলাইনে চলে আসছে, অনেকটা প্যারামুক্ত, প্রেশার মুক্ত ভাবে আপনি ব্যবসা করতে পারছেন। অ্যান্ড নাম্বার 3, সেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, অনেকের ট্রেড লাইসেন্স নাই, এবং এগুলা পরবর্তীতে দেখবেন জটিলতা তৈরি হয়। আপনি যতক্ষণ না ট্রেড লাইসেন্স করছেন ততক্ষণ কিন্তু আপনি ব্যবসায়ী না, আপনি যত টাকারই লেনদেন করেন, যতক্ষণ আপনি ব্যাংক অ্যাকাউন্ট করছেন, ব্যাংক আপনাকে ব্যবসায়ী হিসেবে কাউন্টই করবে না। সো এই জন্য শুরু থেকে এই জিনিসগুলো, কারণ আপনি ব্যবসা করছেন, কখনো দেশের বাইরের একটা অর্ডার আসতে পারে, দেশের বাইরে একটা ইমার্জেন্সি মিটিং এ যাইতে হইতে পারে, তার মানে আপনার ব্যাংকে লেনদেন করাটা, স্টেটমেন্ট ভারী করাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। আপনার একটা লোন দরকার হইতে পারে, যে কোনো পজিশন, আপনার একটা ইনভেস্টর আপনার ট্র্যাক রেকর্ড দেখতে চাইতে পারে, সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু এজ এ গুরুত্বপূর্ণ জিনিস। আপনি একটা পার্টনার নিবেন, আপনার কাগজপত্র নাই, আবার কাগজপত্র স্যার আপনি ব্যবসা করার কারণে গভর্নমেন্ট এসে আপনার ব্যবসা বন্ধ করে দিল। সো এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3, ইনফরমেশন সিস্টেম, ট্রেনিং প্রোগ্রাম, নাম্বার মেট্রিক্স, সরি, ইনফরমেশন সিস্টেমে যে জিনিসটা গুরুত্ব দিবেন সেটা হলো, আমার কোম্পানির ডেটা, ওই যে কালকে বলেছিলাম না, যে ডেটা গুলাকে অ্যানালাইসিস করে করে এটাকে নলেজে পরিণত করতে হবে, এবং নলেজ ড্রিভেন তখন আপনাকে মার্কেটিং করা লাগবে। ট্রেনিং প্রোগ্রাম, দেখেন আপনার কোম্পানির টিম মেম্বার যারা আছে, ইনক্লুডিং ইউ, আজকে দেখেন এই যে আপনারা এই ট্রেনিংটাতে জয়েন করেছেন, তাহলে এই যে যে জয়েন করলেন, আপনার মাথায় অনেক ভালো ভালো ইনফরমেশন যাচ্ছে, অনেকগুলো প্ল্যান তৈরি হইতেছে। আমি যেমন ডে 1-এ আপনাদের বলেছিলাম যে 3 দিনের ক্লাস থেকে 3টা জিনিস যদি আপনি প্ল্যান করেন, 3টা প্ল্যান যদি আপনি হাতে নেন, বা 3টা উদ্যোগ হাতে নেন, তাতেও দেখবেন আপনার বিজনেসের অনেক কিছু চেঞ্জ হচ্ছে। যেমন আজকের ক্লাস থেকে আপনি প্ল্যান নিতে পারেন যে না, আমার কোম্পানির আমি সুন্দর করে সবকিছুকে রিটেন বানায় ফেলবো। আজকে থেকে আপনি লেখা শুরু করেন, লেখা শুরু করেন, লেখা শুরু করেন, 1 বছর পর গিয়ে আপনি দেখবেন যে এক দিস্তা কাগজ হয়ে গেছে, যেটাতে আপনি সবকিছু, মার্কেটিং ডিভিশন কেমনে চলবে, কেউ 2 দিন অফিসে না আসলে কি হবে, ছুটি ছাড়া অফিস মিস করলে কি হবে, কতদিন আপনার ভ্যালু সিস্টেম গুলো কি হবে, ভ্যালু না মানলে কি হবে, সব যখন আপনি রিটেন লিখে ফেলবেন, তখন কিন্তু আপনার কাছে মনে হবে বোঝাটা মাথা থেকে খাতায় চলে গেল। নট নেসেসারিলি, দেখেন এইখানে যে আমরা এতক্ষণ কথা বলছি, দেখেন তো কোথাও কোনো ডিজিটাল সফটওয়্যার লাগতেছে কিনা, লাগতেছে না। কিন্তু এখন বলবেন সফটওয়্যার কি ইউজ করবো না, করব, বাট আগে তো আপনি অ্যানালগে জিনিসটা দাঁড় করান, তারপরে এটা সফটওয়্যারে ইনপুট দিবেন। সিস্টেমে যদি না থাকে, আপনি সফটওয়্যারে কি ইনপুট দিবেন? সফটওয়্যার আনার পরে দেখবেন ইউজ হইতেছে না, পড়ে রইছে। সো আগে এই পুরো জিনিসটাকে আপনি রিটেন ফরম্যাটে, কাস্টমার কেয়ারেরটা বানানোর জন্য তার সাথে বসেন, অ্যাকাউন্টসেরটা বানানোর জন্য অ্যাকাউন্টেন্টের সাথে বসেন, প্রত্যেকে যার যার জায়গায় পুরো জিনিসটা যখন প্রপারলি আপনি বিল্ড করে ফেলতে পারবেন, জাস্ট আপনার কাজ হবে এবার সবাই মিলে ওইটাকে ফলো করা। এবং ওইটা যখন একবার দাঁড়ায় যায়, যে সিস্টেমাইজেশন, আপনারা সোলার সিস্টেমে দেখেন, সোলার সিস্টেমের লাস্ট স্টেপটা ছিল সিস্টেম। যখন সিস্টেমটা বানায় ফেলতেছেন, এখন সবকিছু কিসে চলবে? সিস্টেমে চলবে। কোনো কাজের জন্য কেউ আর আপনাকে ফোন দিবে না, সবাই দেখবে যে তার ম্যানুয়ালে কি লেখা আছে, ওইটা ফলো করবে। আপনি এবার ফ্যামিলি নিয়ে ট্যুরে গেছেন, তখন ট্যুরেই যেতে পারবেন, তখন আর ফোন দিবেন স্যার এটা হয়েছে কি করবো, ওইটা হয়েছে কি করবো, এভরিথিং শুড বি রিটন। সো এই যে ট্রেনিং প্রোগ্রাম, এই যেমন আপনি করছেন, আপনার টিম মেম্বারদের জন্য করেন, তাহলে এটা কি তাদের মাথায় তখন ভালো ভালো আপডেটেড ইনফরমেশন যাবে, যেটার মাধ্যমে তারা অনেক ম্যাচিউর হবে, তারা তখন ট্যালেন্টেড ওয়েতে, আরো বেটার ওয়েতে কাস্টমারকে সার্ভ করতে পারবে। নাম্বার, এই যে আপনার বিজনেস ইজ অল অ্যাবাউট ম্যাথ, বিজনেস ইজ অল অ্যাবাউট নাম্বার। তার মানে আপনার প্রত্যেকটা নাম্বার আপনার জানা থাকতে হবে, যে আপনার ROS কত, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং কত, আপনার জানতে হবে আপনার কোকা কত, অর্থাৎ কস্ট অফ অ্যাকুইজিশন, আপনার কাস্টমার, নতুন কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কত, কস্ট অফ কাস্টমার অ্যাকুইজিশন জানা লাগবে। আপনার জানা লাগবে কি বলে
কাস্টমারের ইয়া ভ্যালু কত, লাইফ টাইম ভ্যালু, এলটিভি বলে, লাইফ টাইম ভ্যালু অফ কাস্টমার। আপনার কাস্টমার লাইফ টাইম ভ্যালু কত, আপনার ভ্যালু লেডারে প্রত্যেকটা প্রাইস সেট আপ থাকা লাগবে। তার মানে এই জিনিসগুলো যখন থাকবে এবং আপনার জানা থাকা লাগবে যে আমি একটা লিড আনতে আমার কয় ডলার খরচ হয়, ওই লিড থেকে কনভার্সন করতে কত খরচ হয়, ওইটা যখন হাই ভ্যালু প্রোডাক্টে, এই প্রত্যেকটা জিনিস যখন আপনার সুন্দর নাম্বারে মেট্রিক্সে থাকবে, তখন কিন্তু আপনি বসে বসে যে কোনো ডিসিশন নেওয়া আপনার জন্য অনেক সহজ হবে। দিস ইজ অল অ্যাবাউট নাম্বার অ্যান্ড মেট্রিক্স। এই যে এই মেট্রিক্স গুলো যখন আপনি ইউজ করবেন, 4টা 5টা মেট্রিক্স ইউজ করেন, দেখবেন আপনার বিজনেস স্ট্রিম লাইনে চলে আসছে। আপনি ওই মেট্রিক্সে ঢুকলে পিএনএল হিসাবটা প্রতি মাসে বের করেন, প্রফিট এন্ড লস, যে আমার কোন জায়গা থেকে প্রফিট বের হচ্ছে, কোন জায়গা দিয়ে বেশি প্রফিট চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই খরচটা আমি কমাই আর এই জায়গায় আর একটু জোর দিই, তাহলে এখান থেকে আমার বেশি পরিমাণে প্রফিট বের হবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াবে, আলটিমেটলি এই মেট্রিক্স আপনাকে গাইড করছে আপনার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। দিস ইজ অল অ্যাবাউট ইনফরমেশন। আপনার জানা থাকা লাগবে আগামী 1 বছর পর আপনার কোম্পানি কোথায় যাবে, আগামী 2 বছর পর কোথায়, 5 বছর পর কোথায় যাবে। এই যে যে নাম্বারগুলো, এই যে যে প্ল্যানগুলো, এগুলো কিন্তু আমাদের রেডি থাকে না, যার কারণে আমরা অন্ধের মতো পথ চলতে থাকি যে কোনো একদিন আমি সাকসেসের দেখা পাবো। এইভাবে অন্ধের মতো চলতে থাকলে আলটিমেটলি কোনোদিনও সাকসেসের দেখা পাবো না। লাইফ লং আমাদেরকে স্ট্রাগল করতে হবে এবং আমাদের ব্যবসা সবসময় আমাদের ঘাড়ের উপরেই বসে থাকবে। সো দিস ইজ সিস্টেমস। সো আই হোপ এই 3টা সিস্টেম যদি আমরা প্রপারলি রেডি করি, হ্যাঁ আমি ডেফিনেট করে বলবো আপনারা আজকেই রেডি করে ফেলতে পারবেন না, কালকেই পারবেন না, হয়তো 6 মাস লাগবে, কিন্তু 6 মাস পরেও, 6 মাসের মধ্যেও যদি জিনিসটা আপনার দাঁড়ায় যায়, দেখেন তো আপনি, আপনার ব্রেন কিন্তু ফ্রি হয়ে গেল, আপনার ঘাড়ের থেকে ব্যবসার বোঝাটা নেমে গেল। এই যে হার্ট সিস্টেম, দ্য হার্ট সিস্টেম ইজ হোয়াট সামথিং লুকস লাইক ইউর ইউনিফর্ম। এই যে দেখবেন আপনি প্রাণের অফিসের নিচে যদি যান, সবাই সুন্দর ইউনিফর্ম পরে। আজকে যদি ক্যামব্রিয়ান কলেজে যান, ওইখানে দেখবেন যে সব টিচার এবং স্টুডেন্টরা কালো ড্রেস পরে। সো এই এই ইউনিফর্ম, সেনাবাহিনীর একটা ইউনিফর্ম আছে, হইতে পারে আপনার কোম্পানি আপনি ইউনিফর্ম বানাই ফেলছেন, সবাই একই রকমের ড্রেস করতেছে, আপনার লোগোটা স্মার্ট, একটা লোগো ইজ দ্য ফেস অফ ইউর ব্র্যান্ড। সো আপনার ব্র্যান্ডের জন্য যত সিম্পলেস্ট বেস্ট লোগো বানাইতে পারেন, কিন্তু আমাদের দেশে আমরা লোগো বানাইতে টাকা খরচ করি না, আমরা নীল খেতে যাই, 500 টাকা দিয়ে এই রেডিমেড একটা লোগো বানায় অথবা ক্যানভা দিয়ে বানায়। ডেইলি তারা ইন্টেরিয়র ফার্মের সাথে বসে না, ডেইলি তারা আর্কিটেক্টের সাথে বসে না, একবার বানাইছে, লাইফ লং এটা ফলো হইতেছে। সফট সিস্টেম আমরা এতক্ষণ বললাম, সফট সিস্টেম ইজ হোয়াট সামথিং সাউন্ড লাইক, হাউ আনসার দ্য ফোন কল, কিভাবে কল আনসার করবে, তারপর হাউ ডু ইউ গ্রিট কাস্টমার, ডিল উইথ কমপ্লেইন গুলো আপনি কিভাবে ডিল করবেন। অল দিস থিংস উইল অফেন ফলো আ স্ক্রিপ্টেড থাকবে, এ প্রুভেন বেস্ট প্র্যাকটিস ফরম্যাটটাকে আপনি ফলো করবেন। ইনফরমেশন সিস্টেম, এটা কি এসওপি, তাই না? স্ট্যান্ডার্ডাইজড রিপোর্ট প্রসেসিং সিস্টেম। A training program is an information system. So আপনার কেপিআই কিভাবে হবে, একটা এমপ্লয়ির স্কোর কার্ড কি হবে, সেন্ট্রাল ড্যাশবোর্ডেও কিভাবে ভূমিকা রাখবে, এই পুরো জিনিসগুলো যখন আপনি স্ট্রিমলাইন করবেন, তখন একটা মানুষ জানবে যে এখান থেকে তার গ্রোথ কি হচ্ছে, অ্যাচিভমেন্ট কি হচ্ছে, এখান থেকে সে কি পেতে যাচ্ছে, কি পেতে যাচ্ছে না। আলটিমেটলি আপনার পুরো জিনিসটা দেখবেন একটা স্ট্রাকচারে চলে আসছে। বেনিফিটস অফ সিস্টেমাইজেশন, সিস্টেমাইজেশনে আপনার যে বেনিফিটসটা হয় সেটা হলো এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যায়, ইফেক্টিভিটিটা অনেক বেড়ে যায়, কনসিস্টেন্সি, যেটা আমি ব্র্যান্ডিং এর জন্য বললাম যে ব্র্যান্ডিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, তখন আপনার একই প্যাটার্ন কন্টিনিউ ফলো করলে কাস্টমারের আপনাকে মনে রাখাটা অনেক সহজ হয়। স্কেলেবিলিটি, যখন আপনার সিস্টেম দাঁড়ায় যাবে, একবার দাঁড় করায় ফেলছেন, একটা দাঁড় করে একটা আউটলেট করছেন বা একটা সেট আপ তৈরি করছেন, এবার এটাকে বড় করেন, বিগার সেন্সে, বিগার লেভেলে আপনি যদি নিয়ে যান, কোনো সমস্যা নেই। এই যে আমি যেটা বলছিলাম যে আমাদের ব্রেইভের প্রথম 20 জনকে ক্লাস করাইতে, কন্ট্রোল করতে আমার কষ্ট হয়ে গেছে। এখন ব্রেইভের যত স্টুডেন্ট বেশি হয়, তখন ওই ব্যাচ আরো তত ভাইব্রেটিং হয়, কারণ ব্যাচটা অনেক বড় থাকে, কোলাবোরেশন হয়, মিটিং হয়, গ্রুপ তৈরি হয়, প্ল্যানিং হয়, অ্যাচিভমেন্ট আসে অনেক বেশি। এটা কেন হয়েছে? বিকজ অফ দ্য সিস্টেম। এই সিস্টেমটা দাঁড়ায় গেছে, এখন এটাকে যত স্কেল আপ করি, এখন এই যে কেএফসি সিস্টেম দাঁড়ায় গেছে বিদায় কিন্তু 30-35 হাজার আউটলেট করছে, তাদের কোনো পেইন নিতে হচ্ছে না, জাস্ট তারা কপি পেস্ট করতেছে, স্কেলেবল করে ফেলছে। এন্ড সবচেয়ে বড় যে লাভটা হয় সিস্টেমাইজেশনে, সেটা হচ্ছে রিডিউস ডিপেন্ডেন্স অন ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ আপনার ব্যবসা যে আপনার উপরে ডিপেন্ড হয়ে আছে, এই জিনিসটা আপনার ঘাড়ে থেকে নেমে যায়। সিস্টেম আপনাকে সবচেয়ে বড় এই বেনিফিটটা দেয়। এন্ড সিস্টেমাইজেশন ফ্রেমওয়ার্ক,
ফ্রেমওয়ার্কটা কি? প্রথম যে মডেলটা আমরা ফলো করব 3P মডেল। 3P মডেলের প্রথম পিটা হচ্ছে প্ল্যান, ডিজাইন ইউর সিস্টেম। অর্থাৎ এই যে সব কিছুকে একটা প্রপার প্ল্যানে আপনি রিটেন লিখে ফেললেন, একদম কাগজে কলমেই লেখেন না ভাই, কোনো সমস্যা নাই তো, সব কিছুকে লিখে লিখে এবার টিম মেম্বারদের সাথে বসেন, প্ল্যান করেন, যারা যারা আপনার পার্টনাররা থাকলে এটাকে ঘষা মাজা করে। যেমন সংবিধান যে তৈরি করে, এর মানে তো এই না সংবিধান নড়াচড়া করা যাবে না। যেই জায়গায় মনে হবে যে না আমরা প্ল্যান নিছি যে অফিস শুরু করব প্রতিদিন 9টা থেকে, কিন্তু দেখা যাচ্ছে যে 9টা থেকে আসতে গিয়ে অনেকের লেট হয় বা সামথিং হয়, আচ্ছা 10টায় করলেও সমস্যা নাই, চেঞ্জ হইতে পারে। বাট এক জায়গায় যদি পুরা কাজগুলোকে, অর্থাৎ আপনার কোম্পানির ধরেন টোটাল 500 কাজ আছে, এই 500টা কাজ আপনি একটা জায়গায় লিখে ফেলছেন, এইবার ছাটকাট করেন যে এই কাজটা এমনি না অমনি করবো, এইভাবে না, আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা এইভাবে দিব, প্রতি 6 মাস পর পর আমরা একটা রিট্রিট প্রোগ্রাম করব, যা যা কিছু করতে চান সব ওই প্ল্যানে ডকুমেন্টেড হয়ে যাবে। ডিজাইন ইউর সিস্টেম, এটা আপনি একটা ডিজাইন করেন যে আমাদের আপ্যায়নের ইয়াটা কি হবে, দুপুরের এমপ্লয়িরা কোথায় খাবে, কিভাবে খাবে, কি খাবে, এই সব কিছুকে একটা সিস্টেমের প্ল্যানিং এর মধ্যে আনা। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে পেপার। ডকুমেন্টেড ইউর সিস্টেমস অন পেপার। প্ল্যান তো করলেন, মাথায় মাথায় অনেক প্ল্যান আমরা সারা জীবন করছি যে কালকে থেকে অফিসে এইভাবে করবো ওইভাবে করবো, না, এইটা একটা পেপারের মধ্যে ডকুমেন্টেড করে রিটেন লিখে ফেলা। নাম্বার 3 যেটা পারফেক্ট, তার মানে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ এন্ড আপডেট। সময়ের সাথে সাথে আপনাকে আপডেট হইতে হবে। এমন হয় যে ব্র্যান্ডগুলো কিন্তু, এই যে অ্যাপেলের আপনারা যদি প্রথম দিকে লোগো দেখেন, দেখবেন ওইখানে অ্যাপেল গাছ সহ দিয়ে রাখছে, কিন্তু এখন ওটা সময়ের সাথে সাথে স্মার্ট করে করে তারা এই জায়গায় আনছে। তার মানে এই না যে জীবনে আর কোনোদিন ওখানে ধরা যাবে না, চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, আপনি প্রতি 10 বছর পর একটা প্ল্যান রাখতে পারেন যে প্রতি 10 বছর পরে আমরা ব্র্যান্ডিংটা চেঞ্জ করবো। যেমন ন্যাচারালসের আমাদের অলমোস্ট 8 বছর হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি রিব্র্যান্ডিং এর কাজ ধরছি। গত 2 মাস ধরে আমাদের একটা বিশাল টিম, ব্র্যান্ডিং এর, মার্কেটিং এর, আমি সহ ডিজাইনারদের টিম, এটা নিয়ে আমরা কাজ করতেছি। তার মানে আমরা আগামী হয়তো মাসখানিকের মধ্যে দেখবেন ন্যাচারালস এর লুক অ্যান্ড ফিল, ডিজাইন, ওয়েবসাইট সব কিছু আবার চেঞ্জ হয়ে গেছে। তাহলে কেন করতেছি? যে 8 বছর একটা প্যাটার্নে চলছি। আরেকটা যেটা হয়েছে, ন্যাচারালস এর প্রচুর কপি ব্র্যান্ড বের হয়েছে। এই কপি ব্র্যান্ড গুলো হওয়ার কারণে সবাই আমাদের মতো লোগো, আমাদের মতো পাতা, আমাদের মতো প্যাটার্ন গুলো ইউজ করে করে আহ একই রকম করে ফেলছে। এই জন্য আমরা কি করছি, পুরো জিনিসটাকে আবার একটা ব্যাপক পরিবর্তন আনতেছি, তাহলে মানুষের মধ্যে একটা মডার্ন ফিল আসবে। এবং এইবার যে আমরা ডিজাইন প্যাটার্নটা যার করাচ্ছি, একদম ক্যারেক্টার গুলো পর্যন্ত আমরা মানে আর্টিস্ট দিয়ে একে একে ওই ক্যারেক্টার দাঁড় করাচ্ছি। একটা গল্প থাকবে আমাদের পুরো ডিজাইন গুলোর মধ্যে, প্রতিটা কাজের মধ্যে প্যাটার্ন তৈরি করতেছি, সব ইউনিকলি আমরা ডিজাইন করতেছি, কোনো গুগল টুগল থেকে ডাউনলোড করা কোনো কিছু না। তার মানে এটা ইউনিকলি আমাদের একটা প্যাটার্ন, একটা ডিজাইন দাঁড়াচ্ছে। দিস ইজ দ্য ইমপ্রুভমেন্ট পার্ট। আমরা অনেকদিন পর্যন্ত একটা ব্র্যান্ড এইভাবে করে ক্যারি করছি। তারপরে ইভেন আপনারা এখন কোচ কাঞ্চনের যে লোগোটা দেখতেছেন, এটাও কিন্তু রিব্র্যান্ডেড। এটা আমরা মেবি গত বছরের মাঝামাঝি 2 বছর হয়ে গেছে। কিন্তু আপনি যদি আমাদের সেই পুরনো ইউটিউবের ভিডিও যান, যেটা আরো 7 বছর আগের, ওইখানে দেখবেন যে আমাদের লোগোটা আলাদা। ওইখানে দেখবেন যে একটা শূন্যর মধ্যে এরকম ক্রস চিহ্ন দেওয়া ছিল, এই লোগোর ফন্ট গুলো আর একটু ভারী ভারী ছিল। তো এটাকে আমরা স্মার্ট একটা স্লিক ডিজাইনে নিয়ে আসছি, একদম সিম্পলেস্ট ফরম্যাটে নিয়ে আসছি, যতটা পারা গেছে আমরা এটাকে সিম্পল আনছি। তার মানে আমরা 5 বছর ওই ব্র্যান্ডিংটাতে ছিলাম, এরপরে রিব্র্যান্ডিং করে, আমার ওই যে রিব্র্যান্ডিং এর সময় আমার ফটোশুট টুট থেকে শুরু করে ওয়েবসাইট, পুরা ওয়েবসাইট আবার নতুন করে আমরা করছি। দিস ইজ ইমপ্রুভমেন্ট পার্ট। সো এটা সব ব্র্যান্ডগুলোই কন্টিনিউয়াসলি কিন্তু করে। রাইট ডাউন এভরিথিং। এখানে একজন চ্যাটে লিখেছিলেন নাম্বার এন্ড মেট্রিক্স। নাম্বার এন্ড মেট্রিক্স আমি বলেছি, আমাদের বিজনেসের যে নাম্বারগুলো আমরা প্রতিনিয়ত ডিল করি, সেখানে মার্কেটিং এর জন্য আমি আরওএস বলছি, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং আপনার জানা রাখবে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট জানা লাগবে, কাস্টমারের লাইফ টাইম ভ্যালু জানা লাগবে, এমপ্লয়ির স্কোর কার্ড জানা লাগবে, এমপ্লয়ির কেপিআই জানা লাগবে, যে ও কি করলে আসলে পদোন্নতি পাবে আর কি করলে ওকে ফায়ার করবেন। এই জিনিসগুলো স্ট্রিমলাইন, এই নাম্বারগুলো, এই মেট্রিক্স গুলো জানা লাগে। আগামী 1 বছর পর আপনার সেলস কোথায় যাবে, 5 বছর পর আপনার কোম্পানি কোথায় যাবে, এই নাম্বারগুলো আপনার কিন্তু জানা লাগবে। এগুলো হচ্ছে নাম্বার এন্ড মেট্রিক্স। রাইট ডাউন এভরিথিং ইউ ডু ইন ইউর বিজনেস। রাইট ডাউন এভরিথিং, লিখতেই হবে, কোনো উপায় নাই। বিকজ নো ডকুমেন্টেশন ইকুয়ালস নো ভ্যাকেশন। আপনি যদি এগুলাকে ডকুমেন্টেড না করেন, তাহলে আপনি কোনোদিনও ব্যবসা থেকে ছুটি পাবেন না। ব্যবসা আপনাকে ছুটি দিবে না। চাকরিতে তো তাও বন্ধ থাকে, ঈদ পূজা পার্বণ থাকে, ছুটি থাকে, কিন্তু ব্যবসায় দেখবেন কোনো ছুটি নাই। সো নো ডকুমেন্টেশন ইকুয়ালস নো ভ্যাকেশন।
আবার এটাকে উল্টা করে যদি আমরা দেখি, ডকুমেন্টেশন, রাইট ডকুমেন্টেশন ইকুয়ালস লটস অফ ভ্যাকেশন। আপনি অনেক ভ্যাকেশনে যেতে পারবেন, বারবার ঘুরতে যেতে পারবেন, আপনি রিল্যাক্সে ব্যবসা করতে পারবেন, ব্যবসা নিয়ে আপনাকে এত প্যারা খাইতে হবে না। কিন্তু এই কাজগুলা আমি জানি, এই কাজগুলো করতে জান বাইর হয়ে যাবে, এই কাজগুলো করতে গেলে আপনার প্রোক্রাস্টিনেশন হবে, এই কাজগুলো করতে থাক আজকে না লিখি কালকে করি। কিন্তু ভাই আমার রিকোয়েস্ট, মাই আর্নেস্ট রিকোয়েস্ট যে আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন। আপনি করেন, এটার বেনিফিট আমাকে থ্যাঙ্কস, মনে মনে থ্যাঙ্কস দিবেন, আমার জন্য দোয়া করবেন যে না এটা আসলে করছি। এইটা অনেকটা ওয়ার্ক অন প্রোগ্রেসের মতো, যখন সাময়িক করতে যাবেন, করতে যাবে মনে হবে যে দূর, দেখবেন কখনো কখনো রাস্তায় যখন কাজ হয়, ধরেন ফ্লাইওভারের কাজ হইতেছে, ওই রাস্তায় কিন্তু জ্যাম আরো বেড়ে যায়, কারণ ফ্লাইওভারের জিনিসপত্র থাকে, ইট সুরকি এগুলো নানান কিছু দিয়ে ভরপুর থাকে, ওই সময় রোডে কিন্তু যাতায়াতটা একটু ইয়া হয়। তো আপনি যখন এই 15 দিন ব্যাপী এগুলো বানাইতে যাবেন, তখন দেখবেন আপনার হয়তো অন্যান্য কাজ একটু এলোমেলো লাগবে, একটু সময় কম দিতে পারবেন, কিন্তু ওয়ার্ক অন প্রোগ্রেস এই জিনিসটা যখন আপনি একবার করে ফেলবেন তখন কিন্তু স্মুথ। এটা একটা ম্যাপের মতো কাজ করবে। আপনার কোনো কিছু ইয়া হইতেছে, মন চাইতেছে, আপনি করবেন না, আপনার মুডের উপরে কোনো কিছু ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে আপনার রিটেন ডকুমেন্টের উপরে, যে ঠিক আছে আমি এটা করতে যাচ্ছি, আচ্ছা দেখি তো ডকুমেন্টে কি আছে, দেখলেন আচ্ছা এটা আছে, আচ্ছা এটা করো, এবং ওদের হাতে হাতে দিয়ে দেন, সবাই এটা ফলো করুক, সিম্পল। সো নো ভ্যাকেশন, নো ডকুমেন্টেশন, নো ভ্যাকেশন। সো আমাকে ডকুমেন্টেড ওয়েতে করতে হবে। এবার আসেন কোম্পানি স্ট্রাকচার। এই ডকুমেন্টেশনে আমাদের এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। এজ এ কোম্পানি স্ট্রাকচার আপনি যদি চিন্তা করেন, কোম্পানিতে একদম টপমোস্ট জায়গাতে, একদম সবার উপরে আপনি আছেন, আপনি হচ্ছেন একজন এন্টারপ্রেনার, আপনি হচ্ছেন একজন ফাউন্ডার, আপনি হচ্ছেন দ্য ভিশনারি ড্রিমার, যেমন স্টিভ জবস, যেমন মার্ক জাকারবার্গ, যেমন আয়মান সাদিক, সে আমাদের দেশ থেকে যদি এক্সাম্পল দেই। তো এরা কারা? এরা হলো এন্টারপ্রেনার। আপনি নিজে, যেমন আমার কোম্পানিতে আমি, তা এরা হচ্ছে মূলত ড্রিমার, এরা মূলত ভিশনারি, এরা বড় বড় চিন্তা করে, বড় বড় কিছু দেখে, এটা করে ফেলবো। এই যে স্টিভ জব যেটা দেখছে যে যত আপেল হয় গাছে, তার চেয়ে বেশি অ্যাপেলের প্রোডাক্ট ফ্যাক্টরিতে উৎপাদন হবে। এই যে কত বড় ভিশন, এইসব কথাবার্তা শুনলে পাগল মনে করে। এই যে আপনি উদ্যোক্তা, ফাউন্ডার, আমি উদ্যোক্তা, আমি একজন ফাউন্ডার, আমি যখন আমার ভিশন, আমার স্বপ্নের কথা বলি, মানুষ আমার পাগল মনে করে যে 10 লক্ষ উদ্যোক্তার লাইফ চেঞ্জ করে দিব, 10 লক্ষ উদ্যোক্তাকে দক্ষ করে ফেলে। এটা আমার কাছে খুবই সিম্পল একটা ম্যাটার মনে হয়, যে ইজিয়েস্ট ওয়েতে করা সম্ভব। কিন্তু বাকিরা শুনলে মনে করে যে কি কইতেছে, মোটিভেশনের জন্য মনে হয় বলে। না, আমি চিন্তা করছি ওয়ার্ল্ড ওয়াইড হ্যাপিনেস এর নাম্বার 1 কোচ আমি হব। আমি যে হ্যাপি লিনিয়ার একটা প্ল্যাটফর্ম বানাচ্ছি, যেখানে $1 বিলিয়ন যারা বিলিয়নিয়ার, তাদের যাদের হ্যাপিনেস এর অভাব, আমি একটা প্ল্যাটফর্মই বানাইতেছি যেখানে শুধু বিলিয়নিয়াররা ট্রেনিং করবে, মিলিয়নিয়াররা ট্রেনিং করবে। অ্যাটলিস্ট ওইখানে ট্রেনিং করতে গেলে আপনাকে $1 মিলিয়ন মালিক হইতে হবে। কেন করতেছি? যে দিস ইজ মাই পজিশনিং। কারণ আমি দেখছি যে মানুষজন টাকা আর্ন করতে করতে একটা সময় এলোমেলো হয়ে যায়, হয়তো টাকাই আর্ন করে কিন্তু তার লাইফে হ্যাপিনেসটা চলে যায়। তো এই জন্য আমি সবসময় বলি, ডোন্ট সেল ইউর লাইফ টু ইউর বিজনেস। তো এই যে সিস্টেমাইজ করলে আমরা কিন্তু তখন হ্যাপিনেসটা, তো তাদের জন্য আমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বানাচ্ছি, যে প্ল্যাটফর্মে আসলে ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়নিয়ার যারা, ওয়ার্ল্ডের রিচ পিপলরা আমার ওইখানে ট্রেনিং করবে। এন্ড এই যে ভিশন, এগুলো যখন বলি নর্মাল পিপলের কাছে, তারা বলে পাগল হয়ে গেছি, বাংলাদেশ থেকে এটা সম্ভব? ভাই কেন সম্ভব না? কারণ আমার হ্যাপিনেসের উপরে মাস্টার্স করা, আমার হ্যাপিনেসের উপরে অ্যাডভান্স লেভেলের রিসার্চ আছে, আমার অনেকগুলো পার্সোনাল মেট্রিক্স, মেথড, প্রিন্সিপাল ডেভেলপ করা আছে, যেগুলো পুরো ওয়ার্ল্ডের জন্য নতুন। এবং আমি পুরো ওয়ার্ল্ডের একটা রেয়ার কম্বিনেশন। কারণ যারা দেখবেন বিজনেসের কোচিং করায়, শুধু বিজনেস, টাকা পয়সা এগুলোই বলে। আবার যারা হ্যাপিনেসের কোচিং করে, তারা শুধু মেডিটেশন, হ্যাপিনেস, এত কিছু দিয়ে কি হবে লাইফে, এত কিছু দরকার নাই, এরকম করায়। তো আমি যেটা দেখলাম যে আমি তো দুইটার ব্লেন্ড আছে, আমি বিজনেসের কোচিংও পারি, পার্সোনাল বিজনেস করে করে এটা শিখছি, আর আমি হ্যাপিনেস নিয়ে, সাইকোলজি নিয়ে রিসার্চ করে এই জায়গাতেও আমার একটা স্পেশালাইজেশন আছে। সো এই দুইটার ওভারল্যাপ করে যদি আমি একটা কিছু বানাই, অর্থাৎ দুইটার মাঝখান দিয়ে এই যে ওভারল্যাপ, এই যে মানি, এই যে হ্যাপিনেস, এই যে মাঝখানের যে ওভারল্যাপ জায়গাটা, এই জায়গাটাতে আমি যদি কোচিং ডেভেলপ করি, তাহলে ওয়ার্ল্ডে একটা, দিস ইজ দ্য রেয়ার কম্বিনেশন। এই জায়গাটায় ওয়ার্ল্ডের ট্রেনিং এর মধ্যে, ই লার্নিং এবং এড টেকের মধ্যে এই জায়গাটা একটা গ্যাপ আছে, যার কারণে এইটার মতো করে আমি কিন্তু পুরো জিনিসটা বানাচ্ছি। হ্যাঁ, এটা একটা বিগ প্রবলেম। সো এইটার জন্য আমি কিভাবে আপনি টাকাও আর্ন করবেন এবং হ্যাপি থাকবেন, দুইটার ব্লেন্ডে। যেমন আমরা ব্রেভি কোর্সটা কিন্তু শুধুমাত্র বিজনেসের কোর্স না, যারা ব্রেভিয়ান আছে তারা আরো ভালো বলতে পারবে। এই কোর্সটা লাইফের কন্ট্রোল তৈরি করে।
শুধু টাকা কামাবেন ব্যাপারটা এমন না, টাকার সাথে সাথে আপনি অটোমেটিক্যালি দেখবেন যে হ্যাপি হয়ে গেছেন, আপনার বুকে থেকে বোঝা নাইমা গেছে, মাথা থেকে প্যারা কইমা গেছে, খুবই ঝরঝরা। ব্রিফ পিপলরা দেখবেন ঝরঝরা, যে কোনো চ্যালেঞ্জ, আচ্ছা ঠিক আছে এই চ্যালেঞ্জ আসে মোকাবেলা করতেছি, মানে তাদের মধ্যে কোনো পেরেশানি দেখবেন না, আপনি টেনশন দেখবেন না, বিকজ এই যে এটার কারণে। সো দিস ইজ অল অ্যাবাউট ভিশন, মানে আপনি অনেক দূর দেখতে পারা, এটা হয়তো অন্য কেউ দেখবে না, যেটা স্টিভ জব দেখে, যেটা হয়তো আমি আমার জায়গা থেকে দেখছি, যেটা মার্ক জাকারবার্গ দেখেছে, যেটা এলন মাস্ক দেখতেছে। রকেট সায়েন্টিস্টরা তারা চিন্তা করে নাই যে কিভাবে রকেট পৃথিবীর বাইরে পাঠিয়ে আবার আনা যায়, কিন্তু এলন মাস্ক ভীষণ দেখতেছে যেটা সম্ভব। সো স্পেন্ডিং অন হেলথ, হ্যাঁ, হ্যাপিনেস ইজ অল অ্যাবাউট হেলথ, ইমোশন অ্যান্ড মেন্টাল। সো আমার যে হ্যাপিনেসের ফর্মুলা, আমার সুখের সমীকরণ বইয়ে দেখবেন যে আমার হ্যাপিনেসের একটা ফ্রেমওয়ার্ক বানাইছি, ফর্মুলা বানাইছি, যেটা নাম দিয়েছি আমি এম পাওয়ার। সো এই এম পাওয়ারের মধ্যে এই সবগুলো জিনিস আছে। সো নট অনলি মাইন্ড ট্রেনাররা তো শুধু মাইন্ডের একটা পার্ট নিয়ে কথা বলে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের অনেক কিছু মাইন্ড ট্রেনাররা জানেই না, ওগুলো আমরা কথা বলি। বিজনেসের অনেক কিছু মাইন্ড ট্রেনাররা জানেই না। সো হ্যাপিনেস ইজ নট অ্যাবাউট মাইন্ড, হ্যাপিনেস ইজ মাইন্ড, বডি, তারপরে স্পিরিচুয়ালিটি, হ্যাপিনেস ইজ অল অ্যাবাউট সোশ্যাল অ্যাক্টিভিটি, আর্থ, আপনাকে ওভারঅল একটা জায়গা থেকে পুরো জিনিসটা। মাইন্ড ট্রেনার হচ্ছে এই হ্যাপিনেসের ফুল এলিমেন্টের মধ্যে, আমার এম পাওয়ার যে 7টা এলিমেন্ট এই মডেলের একটা এলিমেন্ট হচ্ছে মাইন্ড, বাকি 6টা এলিমেন্ট মাইন্ড ট্রেনারের কাছে আপনি পাবেন না। তার মানে এই যে একটা হলিস্টিক ভিউ থেকে জিনিসটা চিন্তা করে একজন ভিশনারি এন্টারপ্রেনিয়র। এখন আপনি যে এই যে ভিশনগুলো দেখছেন, বড় করে আপনি যে চিন্তা করছেন, এই জায়গাগুলো ইমপ্লিমেন্ট কে করবে? ইমপ্লিমেন্টার হু ডাজ ম্যানেজ ডে টু ডে ওয়ার্ক। এই জন্য আপনার একজন ম্যানেজার বা ইমপ্লিমেন্টার লাগবে। নর্মালি যারা ভিশনারি এরা একটু পাগলাটে টাইপের হয়, ট্রুলি আপনি খেয়াল করে দেখবেন এরা একটু পাগলাটে টাইপের হয়, মানে এদের অনেক বেশি অর্গানাইজ থাকে, ব্যাপারটা তা না। এই জন্য এই মানুষগুলোর দরকার হয় একজন অর্গানাইজার, একজন ইমপ্লিমেন্টার, একজন ম্যানেজার, যে ডে টু ডে কাজগুলো করবে। আপনি শুধু ভীষণ দেখবেন যে এটা করে ফেলবো, এটা করবো, এটা করবো। সো ডে টু ডে অ্যাক্টিভিটি করার জন্য একজন ম্যানেজার টাইপের লাগবে। যেমন স্টিভ জবসের সাথে ছিল গেরি ওজনিয়াক, যার কারণে অ্যাপেল কিন্তু এত বড়। উনি প্ল্যান দিছে এটা এটা করবো, এটা করবো, ইমপ্লিমেন্টাররা ইমপ্লিমেন্ট করছে। তারপরে ইমপ্লিমেন্টারের নিচে যারা থাকে তারা হচ্ছে টেকনিশিয়ান, তাদেরকে বলা হয় টিম, তারা হচ্ছে দ্য ডুয়ার। এবং এই ডুয়াররাই হচ্ছে, এরা হচ্ছে সোলজারের মতো, এরা যুদ্ধে কমান্ডার যেমন কমান্ড দেয়, একটু কম দিলে ভালো হয়। সো একজন যুদ্ধের মেইন প্ল্যানার যিনি, খেয়াল করে দেখেন তো উনি কি যুদ্ধ করে? মাঠে গিয়ে গোলাগুলি করে, তরবাল দিয়ে এই কাটাকাটি করে না। সো উনি প্ল্যান নেয় এবং আরেকটা কমান্ডার থাকে, হয়তো যুদ্ধের একজন নেতা থাকে ওই জায়গায় লিড করে, লিডার, বাকি সোলজাররা যুদ্ধ করে। দিস ইজ দ্য ওয়ে। সো আপনি থাকবেন গেম প্ল্যানার। এজন্যই বলা হয়েছে যে আপনারা সোলার সিস্টেমের বাইরে চলে আসবেন। সোলার সিস্টেমের বাইরে চলে আসলে তখন আপনার জন্য কি হবে? পুরা জিনিসটা মেনটেন করা বোঝা দূর থেকে। সৃষ্টিকর্তা যেমন মহাবিশ্বকে চালায়, মহাবিশ্বের এক বাইরের থেকে কিন্তু উনি পুরো সোলার সিস্টেমের বাইরে থেকে জিনিসগুলোকে মনিটর করে, কখন কোথায় কি দরকার উনি জাস্ট বলে কুন ফাইয়াকুন, এবং ওইখান থেকে ওই ডেভেলপমেন্ট ওই কাজটা হওয়া শুরু হয়ে যায়। সো এই হবে কোম্পানি স্ট্রাকচার। এবার 6 সুপার হিরো ফর বিজনেস সাকসেস। আপনি যদি বিজনেসে সাকসেস হতে চান তাহলে আপনার ব্যবসায় কি লাগবে? 6টা সুপার হিরো লাগবে। 6 সুপার হিরো ফর বিজনেস সাকসেস। লিংক দেওয়া হয়েছে, লিংকে ক্লিক করুন, সাবস্ক্রাইব করে দিন।